কুলম্বস ল কি বলছে? কুলম্বস ল মেইনলি কার জন্য? মেইনলি হচ্ছে পয়েন্ট চার্জের জন্য, ঠিক আছে? কুলম্বস লতে এই যে এখানে প্রথম যে প্যারাটা বলা হয়েছে যে ইলেকট্রোস্ট্যাটিক্স। আচ্ছা, আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এই সাবজেক্টটা আমাদের দুই ভাগে বলছিলাম, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স আর একটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড সংক্রান্ত সবকিছু রিলেটেড, আর ম্যাগনেটোস্ট্যাটিস্টিক্স এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড সবকিছু বোঝা যাচ্ছে এটা, ঠিক আছে? যাই হোক, তো হচ্ছে এখানে কি বলছে, এখানে ইতিহাস বলছে। ইতিহাস বলতে যে কেমন করে এই লটা মানে প্রচলিত হয়েছে বা কেমন করে লটা প্রুফ হয়েছে, ঠিক আছে? এটা কে করছে সে সম্পর্কে বলা আছে যে হচ্ছে কর্নেল চার্লস কুলম এটা করছেন, ঠিক আছে? উনি একটা ফ্রেঞ্চ আর্মি ইঞ্জিনিয়ার ছিলেন। উনি কি করছেন? The experiments are related to the force exerted between two point charges which are placed near each other. The force exerted is due to electric fields produced by the point charges. মানে পয়েন্ট চার্জ বলতে প্রথমে কি বোঝাচ্ছে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ, ঠিক আছে? যাদের হচ্ছে এরিয়া বা যাদের আয়তন, ঠিক আছে, খুবই খুবই স্মল, তাদেরকে বলা হচ্ছে পয়েন্ট চার্জ। তো এই মানে বিজ্ঞানী কুলম আর কি, বা ইঞ্জিনিয়ার কুলম কি করছিলেন? উনি প্রথমে একটা এক্সপেরিমেন্ট করছিলেন কি নিয়ে? দুটো পয়েন্ট চার্জ নিয়ে, ঠিক আছে? যে তাদেরকে যদি কাছাকাছি রাখা হয় তাহলে কি ঘটনাটা ঘটে, ঠিক আছে? যে ফোর্সটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী হয়, ঠিক আছে? তারপর দেখেন এখানে বলছে that a point charge means that electric charge which is spread on a surface or space whose geometrical dimensions are very very small compared to the other dimension. এই যে আমি প্রথমে বললাম জিওমেট্রিক্যাল ডাইমেনশন গুলো অনেক বেশি ছোট পয়েন্ট চার্জের, ঠিক আছে? পয়েন্ট চার্জটা হচ্ছে সবচেয়ে স্মল চার্জ, আর লাইন চার্জটা হচ্ছে পয়েন্ট চার্জের চেয়ে বড়, সারফেস চার্জ তার চেয়ে বড়, ভলিউম চার্জ তার চেয়ে বেশি বড়, ঠিক আছে? কারণ বোঝা যাচ্ছে সারফেসের ক্ষেত্রে দুইটা কি লেংথ কানেক্টেড, আর ভলিউমের ক্ষেত্রে তিনটা লেংথ কানেক্টেড, ঠিক আছে? এখন দেখেন এখানে বলছে যে which the effect of its electric field is to be studied. মানে পয়েন্ট চার্জের ক্ষেত্রে দুটো পয়েন্ট যদি পাশাপাশি রাখি তাদের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় সেটা হচ্ছে ইফেক্টটা আমরা পড়বো হচ্ছে কুলম্বস লতে, এটাই বলা হয়েছে, ঠিক আছে? Thus the point charge has a location but not the dimension. মানে এটা একটা লোকেশন থাকতে পারে কিন্তু ডাইমেনশন তো খুবই স্মল, মানে খুবই ক্ষুদ্র, প্রায় নাই বললেই চলে, ঠিক আছে? খুবই অল্প। আচ্ছা, তারপরে বলছে a charge can be positive or negative. A charge is actually the deficiency or excess of electrons in the atoms of particle, ঠিক আছে? এটা কি শোনা যাচ্ছে আমার কথা? রকি আসছেন? রকি আসে নাই? আরাফাত? আচ্ছা, তারপরে সনেট আসছেন? সনেট? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এই স্লাইডে আমাদের পড়ার মতন কি, এই স্লাইড থেকে পরীক্ষায় আসার মতন কিছু নাই। জাস্ট হচ্ছে আপনাদের বোঝার জন্য বলা হচ্ছে কুলম্বস ল এর মানে আসলো কেমন করে, বা কে আবিষ্কার করছেন, বা কিভাবে লটা ডেভেলপ হয়েছে, ঠিক আছে? কার মধ্যে ডেভেলপ হয়েছে এটা বলা হয়েছে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে স্টেটমেন্টে চলে যাব। ম্যাম, হ্যাঁ, বলেন। ম্যাম অনেক নয়েজ আসতেছে ম্যাম। আমার আমার এখান থেকে নয়েজ আসছে নাকি অন্য জায়গা থেকে? ম্যাম আপনার এখান থেকে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান 1 মিনিট। এখন এখন কি ঠিক আছে? জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি গত স্লাইডে যেটা পড়াইছিলাম সেটারই হচ্ছে একটু ইলাস্ট্রেশন এই স্লাইডে আছে। এখানে কি বলা আছে সেকেন্ড স্লাইডে গেলাম এখন, ঠিক আছে? এখন বলছে যে হচ্ছে এই যে আমরা কুলম, ঠিক আছে, জিনিসটা আসছে সেটা কি? কুলমটা হচ্ছে চার্জের একক, ঠিক আছে? তারপর এখন দেখেন বলছে যে এখান থেকে আসলে তেমন ইম্পর্টেন্ট আর কিছু নাই, বাট শুধু আপনারা এটুকু জানতে পারেন যে 1 কুলম মানে কি। 1 কুলম মানে কত কুলম চার্জ, ঠিক আছে? মানে হচ্ছে 1/6.02 × 10⁻¹৯, দ্যাট ইজ 6 × 10⁻18, ঠিক আছে? নাম্বার অফ ইলেকট্রন আছে একটা কুলম্বে, বা 1 কুলম চার্জে যদি বলা যায় কতটুকু ইলেকট্রন আছে তাহলে হচ্ছে এতগুলা নাম্বারের ইলেকট্রন আছে, ঠিক আছে? আসলে এখান থেকে আর তেমন কিছু নাই, জাস্ট এটুকু জানলেই হবে। এখন আমরা মেইন জায়গায় চলে যাবো, আমাদের যেটা পরীক্ষায় আসার মতন, ঠিক আছে? সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কুলম্বস ল। মানে কুলম্বস লটা বলতে কি বুঝায়, বা কুলম্বস ল এর স্টেটমেন্ট, ঠিক আছে, বিবৃতি যেটা বাংলায় বলে। তো কুলম্বস ল এর স্টেটমেন্টে কি দেখেন লেখা আছে, দ্য কুলম্বস ল স্টেটস দ্যাট ফোর্স বিটুইন দ্য টু পয়েন্ট চার্জেস Q1 and Q2
মানে মেইনলি হচ্ছে দুইটা পয়েন্ট চার্জ থাকবে, আমি আগেই বলছি কুলম্ব লয়ের ক্ষেত্রে দুইটা পয়েন্ট চার্জ কি কি, Q1 আর Q2। এই যে ফিগার 2.1 একটু দেখেন, Q1 Q2, ঠিক আছে, যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R, ঠিক আছে। কুলম্বস ল মেইনলি কি করে, মেইনলি বলে যে এই দুইটার মধ্যে যে ফোর্সটা আছে বা যে বলটা আছে সেটা হচ্ছে আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী না কেমন, ঠিক আছে। তারপর এখন দেখেন 1 নম্বরটা বলছে the acts along the line joining the 2 point charges। মানে এই কুলম্ব লটা বলে যে কি, এই যে এদের মধ্যে যে হচ্ছে ফোর্সটা আছে সেটা কেমন করে কাজ করে, এই যে এই দুইটার মধ্যে জয়েনিং লাইন Q1 আর Q2 এর মধ্যে আর কি, পয়েন্ট চার্জ দুইটার মধ্যে যে জয়েনিং লাইন, এই জয়েনিং লাইনের মাধ্যমে কাজ করে ওই ফোর্সটা, ঠিক আছে। তারপর এটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার, এই প্রোডাক্টের Q1 আর Q2 যে ভ্যালু, সে ভ্যালুর যে গুণফল, সে গুণফলের হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে, ফোর্সটা। এই যে ফোর্সটা এই Q1 আর Q2 গুণ করলে যেটা হবে তার সমানুপাতিক, ঠিক আছে। তারপর হচ্ছে বলছে কি একটা, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। মানে এই যে এটা মানে Q1 আর Q2 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, এই ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল, আর স্কয়ারের ডিস্টেন্সের বলছে স্কয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। মানে যদি আর কি স্কয়ার করি, তারপরে যদি 1/r² করি তাহলে 1/r² এর প্রপোর্শনাল, ঠিক আছে। কি যেন চ্যাটে কি যেন লিখছে দেখি, প্রান্ত দিয়ে লিখছে আমার হেডফোনের প্রবলেম, তো আমি কথা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তার মানে আমাদের যদি বলি স্টেটমেন্টে কয়টা লাইন থাকবে আমাদের, যদি আমি পরীক্ষায় দিই বা হচ্ছে ধরেন ভাইভাতে জিজ্ঞাসা করি অথবা শর্ট কোশ্চেন আকারে দিই, মাল্টিপল চয়েস আর কি, অথবা পরীক্ষাতে যদি বড় কোশ্চেন আকারে দিই, তাহলে কি হবে, যদি স্টেটমেন্ট বলি তাহলে স্টেটমেন্ট বলতে আমাদের এই 3টে লাইন অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এই 3টে লাইন লেখার পরে যে 2 নম্বরের কোশ্চেন থাকে তাহলে জাস্ট এই 3টে লাইন লিখলেই হবে, 1 2 3। আর যদি একটু বড় কোশ্চেন থাকে মানে 3 বা 4, মানে ডিসক্রাইব করতে বলি, যদি আমি বলি ডিসক্রাইব দ্য স্টেটমেন্ট অফ কুলম্বস ল অথবা ডিসকাস অথবা এক্সপ্লেন, ঠিক আছে, যে কোনো কিছু, মানে একটু বড় কোশ্চেন 3 বা 4 নম্বরে থাকলে তখন হচ্ছে এইটুকু দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে ছবির একটু বিবরণ দিতে হবে আর ইকুয়েশনও দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন বড় কোশ্চেনের জন্য বলতেছি, শোনা যাচ্ছে? ম্যাম, গুগল ক্লাসরুমে কি ম্যাম ফুল দেওয়া যাবে? কি করা যাবে? মানে যদি বড় কোশ্চেন করেন তাহলে কি গুগল ক্লাসরুমে কি সবগুলো লেখা যাবে? গুগল ক্লাসরুমে তো বড় কোশ্চেন করতেছি না, গুগল ক্লাসরুমে তো হচ্ছে আমি মানে আপনাদের যেটা সিট নিব সেটার ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন। জি জি। সিটিতে তো আমি মাল্টিপল চয়েস কোশ্চেন দিব। ও আচ্ছা আচ্ছা। আর আজকে ক্লাসের লাস্টের দিকে, মানে আমি তো কেবল পড়ানো শুরু করছি, এটা লাস্টের দিকে বা হচ্ছে ধরেন 30 মিনিট বাকি থাকতে আমি হচ্ছে আপনাদের আজকে একটা ডেমো কুইজ নিব। ডেমো কুইজ বলতে যে হচ্ছে এটা রিলেটেড না, এমনিতেই নর্মাল কোশ্চেন, যে আমাদের ক্যাপিটাল কি, বাংলাদেশের ক্যাপিটাল কি, এরকম, যাতে জি করে আপনারা এটা একটু ইউজ টু হন, যে মানে আগামীকাল পরীক্ষা তো নিব, বুঝছেন, জি ম্যাম। আগামীকালের পরীক্ষাটা কেমন হবে। আর একটু মানে ইয়েও দিয়ে দিব, আপনাদের হচ্ছে কি বলে সাজেশনও দিয়ে দিব, ঠিক আছে। জি ম্যাম। এই, আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন আরাফাত আসছেন। আরাফাত, জি ম্যাম, কি আছি। অবস্থা আরাফাত আপনার? ম্যাম আছি, পড়াশোনা আসলে ম্যাম ওইভাবে করতে পারি নাই। হ্যাঁ, দেখছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। আর আজকে থেকে একটু পড়াশোনা করেন, কালকে যেহেতু পরীক্ষা, ঠিক আছে। জি জি আচ্ছা, জি। আচ্ছা এখন দেখেন এই ফিগারটার বর্ণনা দিচ্ছে, বলছে যে কি, কনসিডার দ্য 2 point charges Q1 and Q2 as shown in the figure 2.1। এখানে Q1 আর Q2 টা দুটো পয়েন্ট চার্জ তাই বলছে, তারপর বলছে দেখেন সেপারেটেড বাই দ্য ডিস্টেন্স R। এটা আপনারা নিজের ভাষায় লিখতে পারেন, মানে Q1 আর Q2 দুটো পয়েন্ট চার্জ আর এই যে মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে R। তারপরে কি বলছে, দ্য চার্জ Q1 exerts a force on Q2 while Q2 also exerts a force on Q1। exerts মানে হচ্ছে প্রয়োগ করে বা ধরেন Q1 এর জন্য Q2 মানে Q1 Q2 এর উপর একটা ফোর্স প্রয়োগ করে, Q2 আবার Q1 এর উপর একটা ফোর্স প্রয়োগ করে, ঠিক আছে। তা বলছে দ্য ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়েনিং Q1 and Q2। এই যে ফোর্সটা, যাতে ওদের মাঝখানে যে ফোর্সটা সেটা কোন দিকে কাজ করে, সেটা হচ্ছে এদের দুজনের যে লাইন বরাবর যে যোগ করি তাহলে সে লাইন বরাবর কাজ করবে, ঠিক আছে। আচ্ছা একটা কথা হচ্ছে এটা কি হতে পারে, আকর্ষণধর্মী হতে পারে আর বিকর্ষণধর্মী হতে পারে। এটা রিপালসিভ বলছে, whether the force exerted between them is repulsive if the charges are same polarity। রিপালসিভ মানে হচ্ছে বিকর্ষণধর্মী, কখন হবে বিকর্ষণধর্মী, যখন দুইটা চার্জ সেম পোলারিটির হবে, ঠিক আছে, মানে একই ধর্মী হবে, হয় পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ। আর আকর্ষণধর্মী কত হবে, কখন হবে, while it is attractive if the charges are of different polarity। অ্যাট্রাকটিভ কখন হবে, যখন হচ্ছে ডিফারেন্ট চার্জ মানে ডিফারেন্ট টাইপের হবে,
মানে Q1 হয়তো পজিটিভ হবে, Q2 হয়তো নেগেটিভ হবে, অথবা মানে মানে Q1টা পজিটিভ আর Q2টা নেগেটিভ, মানে একে অন্যের বিপরীত হবে, ঠিক আছে? দুইটা ভিন্নধর্মী চার্জ হইলে আকর্ষণ হবে, আর দুটা সমধর্মী হইলে বিকর্ষণ হবে। ওকে? ম্যাম যদি বিকর্ষণ হয় সেই ক্ষেত্রে কি লাইন বরাবরই কি এই বলটা কাজ করবে? হ্যাঁ, লাইন বরাবরই কাজ করবে, সবার ক্ষেত্রে একই কথা, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আসছে, এটার পরে চলে যাচ্ছে ইকুয়েশনে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথমেটিক্যালি কি করা যেতে পারে? ফোর্স কে এফ দিয়ে প্রকাশ করা যেতে পারে। আমরা বর্সি স্টেটমেন্টের যে Q1 আর Q2 কে গুণ করলে সেটা সমানুপাতিক আকারে হবে এফ, ঠিক আছে? তাহলে এফ সমানুপাতিক কি হবে? Q1 Q2 বাই কি হবে? এটার ব্যস্তানুপাতিকের কি ছিল? 8টা স্কয়ার ছিল, মানে 8 স্কয়ারের ব্যস্তানুপাতিক এফ। এফটা ছিল, দূরত্বটা। হ্যাঁ, দূরত্বটা। দুইটা কথা, একটা হচ্ছে Q1 আর Q2 চার্জের গুণফলের সমানুপাতিক, আর দূরত্বটার বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা কিন্তু সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে। আপনারা জানেন নিশ্চয়ই যে সমানুপাতিক চিহ্ন দেওয়া থাকলে যদি আমি সমান চিহ্ন দিতে চাই, যে এখানে যেমন দেওয়া আছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর মধ্যে পার্থক্য একটা কে, কেটা কি? কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। মানে আমাদের যখন হচ্ছে প্রপোর্শনাল চিহ্ন দিই তখন হচ্ছে যেরকম থাকে, যেমন 1 নম্বর ইকুয়েশনে ওখান থেকে যদি আমি সমান চিহ্ন দিতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট বসায় আমরা সমান চিহ্ন দিতে পারি। এখানে সেই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, মানে কে, ঠিক আছে? আর এখানে সবকিছু বিবরণ দেওয়া আছে যে Q1 Q2 টা কি, আটটা কি। তারপরে বলছে দেখেন, the Coulomb's law also state that this force depends on the medium in which the point charges are located. The effect of medium is introduced in the equation of force as a constant of proportionality denoted as k. মানে এটা বোঝাচ্ছে যে আমরা যে মানে ফোর্সটা নিচ্ছি, যে হচ্ছে যেটা সমানুপাতিক চার্জ গুলার ব্যস্তানুপাতিক হচ্ছে বর্গের হচ্ছে ডিস্টেন্স আর কি। তো দেখেন এটা আবার নির্ভর করে কার উপর? এটা আবার নির্ভর করে মিডিয়ামের উপর, মানে Q1 আর Q2 টা যে মিডিয়ামে আছে সে মিডিয়ামের উপরে, ঠিক আছে? সে মিডিয়াম, একটু মিউট করেন, একটু নয়েজ আসছে কারো জায়গা থেকে, একটু মিউট করে দেন। আচ্ছা, এখন দেখেন, এখন কেটা হচ্ছে সেই প্রপোর্শনালিটি ভেক্টর, যেটা হচ্ছে কি মিডিয়ামের উপর নির্ভর করে, মানে যে মিডিয়াম এক একটা নির্দিষ্ট মিডিয়ামের এক একটা কে এর ভ্যালু থাকবে, ঠিক আছে? কেটা যদিও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে এক একটা মিডিয়ামের জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে? তো Q1 Q2 টা কোন মিডিয়ামে আছে সেটার উপর ভিত্তি করে কে এর ভ্যালু চেঞ্জ হবে। তো যদি আপনাদের স্টেটমেন্টের এক্সপ্লেনেশন চাই তাহলে এই 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? ম্যাম 1 নম্বর মিডিয়ামটা একটু কি বলবেন জানি ম্যাম, মিডিয়ামটা একটু আমি আমি বললাম যে হচ্ছে যে মিডিয়ামে আছে, ধরেন পয়েন্ট চার্জ, দুটো পয়েন্ট চার্জ এয়ার মিডিয়ামে আছে, এই ক্ষেত্রে কি এর একটা ভ্যালু হবে। ধরেন দুটো পয়েন্ট চার্জ আচ্ছা আবার আছে ওয়াটারে, আবার বুঝতে আছে যে কোনো মিডিয়ামে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কিরকম আসবে? স্টেটমেন্ট অফ কুলম্বস ল আসলে পুরোটা বর্ণনা করবেন, ঠিক আছে? এই যে এখান থেকে স্টেটমেন্টটুকু দিবেন, যদি এক্সপ্লেন করতে বলি 3-4 নম্বরের, এই 3টা লাইন দিবেন, এই ছবিটা দিবেন, ছবিটার একটু বর্ণনা দিবেন, আর এই 5 নম্বর থেকে 5 নম্বর স্লাইড থেকে দেখেন এই ইকুয়েশন দুটো দিয়ে দিবেন, ঠিক আছে? এই, আচ্ছা, বোঝা যাচ্ছে না? জি জি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কুলম্ব ল পড়লাম, আমাদের তো অনেকগুলো প্রবলেম আসতে পারে, মানে হচ্ছে এক্সাম্পল টাইপের, ঠিক আছে? তো এক্সাম্পল গুলোকে সলভ করার জন্য কয়েকটা স্টেপ আছে। এটা এই যে যে আমি এখন স্টেপ গুলো পড়বো সেটা আপনাদের হচ্ছে ম্যাথের জন্য বা এক্সাম্পল সলভ করার জন্য কাজে লাগবে। আবার হচ্ছে আপনাদের এটা থিওরিটিক্যাল কোশ্চেন আকারেও আসতে পারে। আমি কোশ্চেন দিতে পারি যে মেনশন দ্য স্টেপস টু সলভ প্রবলেমস অন কুলম্ব ল, ঠিক আছে? এটার ক্ষেত্রে 4 বা 5 নম্বরের কোশ্চেন হতে পারে বা 3 নম্বরের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? কারণ 5টা স্টেপই আপনাদের বর্ণনা করতে হবে। এখন দেখেন প্রথম স্টেপটা কি বলছে। প্রথম স্টেপটা বলছে obtain the position vectors of the points where the charges are located. আচ্ছা, এখন কথা হচ্ছে যে পজিশন ভেক্টরটা কি মনে আছে? পজিশন ভেক্টরটা আমি কি বলছিলাম আর ডিসটেন্স ভেক্টরটা কি বলছিলাম? আচ্ছা, আমি বলে দিচ্ছি। পজিশন ভেক্টরটা আমি বলছিলাম যে কোনো আমাদের 0 পয়েন্টের সাপেক্ষে যে কোনো পয়েন্টের দূরত্ব, মানে অরিজিনের সাপেক্ষে যে কোনো একটা পয়েন্টের ডিসটেন্সটাই হচ্ছে পজিশন ভেক্টর। আর ডিসটেন্স ভেক্টরটা কি? যে কোনো দুইটা পয়েন্টের ডিসটেন্স, ঠিক আছে? পজিশন ভেক্টরটা হচ্ছে শূন্যের সাপেক্ষে একটা পয়েন্ট, আর ডিসটেন্স ভেক্টরটা হচ্ছে দুইটা পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে পার্থক্য,
ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে আমরা এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে এটা যদি মানে বুঝতে একটু সমস্যাও হয়, এই যে পরে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দিলে বোঝা যাবে। যেমন এইটাই ধরেন একটা এক্সাম্পল পয়েন্ট, মানে এই যে পয়েন্ট দেওয়া আছে P-646, ঠিক আছে? তাহলে এটা যদি সিলিন্ড্রিকালে না থাকে, হচ্ছে ইয়েতে থাকে, সরি কার্টেসিয়ানে থাকে, তাহলে কি হবে? -6 - 0 ax ভেক্টর যোগ 4 - 0 ay ভেক্টর। 0 কেন বসাচ্ছি? কারণ হচ্ছে অরিজিনে 0 0 0, প্লাস 6 - 0 az ভেক্টর। এই p ভেক্টরটাই পজিশন ভেক্টর না? জি ম্যাম। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে যে পয়েন্টটা দেওয়া থাকবে সে পয়েন্ট থেকে আমাদের পজিশন ভেক্টর বের করব। আচ্ছা বলেন তো কয়টা পয়েন্ট দেওয়া থাকবে কুলম্ব লয়ের ক্ষেত্রে? 5টা। এই পয়েন্ট কয়টা, মানে দুইটা চার্জ? ম্যাম, দুইটা পয়েন্ট চার্জ দুইটা না? হ্যাঁ, দুইটা জি ম্যাম, 2টা। তাহলে পয়েন্ট চার্জের লোকেশনটা দেওয়া থাকবে যেটা, সেটা থেকে আমাদের পজিশন ভেক্টর বের করতে হবে প্রথম পয়েন্ট, ঠিক আছে? প্রথম স্টেপ। তারপরে কি করব? obtain the unit vector along the straight line joining the charges. The direction is towards the charge on which the force is exerted to be calculated. এই লাইনটার মিনিং হচ্ছে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমরা কি করছি, ইউনিট, আমরা যদি ইউনিট চার্জ বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে? ইউনিট চার্জের কি বলেন তো? এই যে যদি আমি মোট এ এক্স ভেক্টর করি, ধরেন এটা একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? আমরা ইউনিট ভেক্টর করতে গেলে কি হয়, ওইটার মানে দিকটা বাই ওটার ম্যাগনিটিউডটা, এটা করি না? ইউনিট ভেক্টরটা কেমন করে করি বলেন? সবাই ভুলে গেছে রে, ঈদের ছুটি খায় সব ভুলে গেছে সবাই। আচ্ছা, বুঝতে পারছেন তো? মানে যে কোনো ইউনিট ভেক্টরটাকে প্রকাশ করার নিয়মটা কি? ওটা ইজিক্যাল টু, শুনতে পাচ্ছেন? জি ম্যাম বলেন না। আচ্ছা, তাহলে হচ্ছে ওটার হচ্ছে প্রথমে দিকটা বাই হচ্ছে ওটার ম্যাগনিটিউডটা, ঠিক আছে? দিয়ে ভাগ করলে আমরা ইউনিট ভেক্টরটা পাইতে পারি। আচ্ছা, তারপরে এখন দেখেন ইউনিট ভেক্টর বলতে এখানে কোনটা বুঝাইছে? এখানে বুঝাইছে হচ্ছে এই যে এটা A12 ভেক্টরটা, ঠিক আছে? এখানে 12 কেন বসালাম এটাও বলবো, ওকে? এখানে অন্য কিছু বসাতে পারেন, এটা জাস্ট আমি তো পরে বলতেছি কেন বসাইছে। এ শুধু ধরতে পারেন, ঠিক আছে? তারপর এখন দেখেন যে 3 নম্বরটা কি বলছে? বলছে যে ইউজিং কুলম্বস ল এক্সপ্রেস দ্য ফোর্স এক্সার্টেড ইন দ্য ভেক্টর ফর্ম। মানে এই যে এটা, এই যে এফ ভেক্টরটা আছে না, এফ ভেক্টরটাকে হচ্ছে আমি এগুলোর সাপেক্ষে প্রকাশ করব, Q1 Q2 বাই হচ্ছে আর স্কয়ার। আর এখানে দেখেন ওই যে আমরা কে ভ্যালু ছিল, কে ভ্যালুটা কিন্তু 1/4πε, ঠিক আছে? এটা আবার জিজ্ঞাসা করেন যে ম্যাডাম 4πε নটটা কই থেকে আসলো? ওই যে কে ছিল এখানে একটা, মনে আছে? এই যে ম্যাম এখানটায় কেটা তো উপরে গুণ আকারে ছিল। k is equal 1/4πε, k is equal to এটা লেখা যায় 1/4πε নট, না- ঠিক আছে? মানে কে ইকুয়াল টু এই পুরো টার্মটা 1/4। 1/4πε নট, এই পুরো টার্মটা Q1 Q2 বাই আর স্কয়ার। দেখেন এটা ঠিকই আছে, আর এটা তো দিক, এটা যেহেতু ভেক্টর নিচে তাহলে তো দিক থাকবে, ঠিক আছে? আর এই যে 1/4πε নটটা 1/4πε নট ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে? আর এই যে এ 1 2 ভেক্টর দিছি, এটাই হচ্ছে আমি যদি ইউনিট ভেক্টর বলি তাহলে এটাই হচ্ছে ইউনিট ভেক্টর বা দিক বলা যেতে পারে এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে দিক। এই ফোর্সটা যে কাজ করতেছে, ফোর্সটা তো একটা ভেক্টর, দেখতেছেন না? এই যে এইটুকু অংশটুকু হচ্ছে এটার মান, আর A12 ভেক্টরটা হচ্ছে এটার দিক, ঠিক আছে? জি ওকে। 1 2 বলতে কি বোঝাচ্ছে বলতে পারবেন আরাফাত? এটা 2 1 ও করতে পারি, কোনো সমস্যা নেই। 1 2 ম্যাম, বলতে এটা তো বোঝাচ্ছে, দিক দিক বুঝাচ্ছেন বলতে 1 থেকে 2 এর দিকে যাচ্ছে এরকম। রাইট, হ্যাঁ, Q1 থেকে Q2 এর দিকে, ঠিক আছে? জি জি আমি বললাম না যে ফোর্সটা আমাদের হচ্ছে দুইটা লাইন যে জয়েন করবো সে জয়েনিং এর লাইনের মধ্যে কাজ করবে। তো ফোর্সটার দিকটা কি হতে পারে? 1 2 2 এর দিকে হতে পারে, 2 2 1 এর দিকেও হতে পারে। এটা আপনারা যেভাবে নিবেন সেভাবে ধরতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমরা কি করছি দেখেন, Q1 টা -20 মাইক্রোকুলম দেওয়া আছে আর Q2 টা 50 মাইক্রোকুলম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে যদি এটা থেকে ধরি তাহলে এটা বিয়োগ এটা হবে কিন্তু, ঠিক আছে? আর গুণ যদি করি -20 আর 50 তাহলে কি হবে? -100, ঠিক আছে? এই দুইটার গুণফলটা, ঠিক আছে? আপনারা জি অপোজিট ভাবেও ধরতে পারেন, মানে এটা এটা Q2 থেকে Q1 এর দিকে ধরতে পারেন দিকটা, তাহলে তখন এখানে 2 1 দিতে হবে আর 1 2 এর জায়গায় 2 1 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো পরে আসতেছি।
এখন আবার দেখেন, তাহলে হচ্ছে আমরা কি করলাম, তাহলে হচ্ছে আমরা আগে এক্সপ্রেস করলাম কুলম লটাকে, ঠিক আছে, ভেক্টর ফর্মে। আমরা যেটা করলাম ভেক্টর ফর্মে প্রকাশ করার মানেটা কি, আমরা উপরে যেটা পড়ছিলাম সেটা শুধু স্কেলারের ক্ষেত্রে ছিল, আর ভেক্টর ফর্মের জন্য শুধুমাত্র একটাই পার্থক্য, সেটা হচ্ছে একটা দিক বসাই দিলাম, ঠিক আছে। তারপরে কি বলছে 4 নম্বর স্টেপে, if there are more charges, repeat steps 1 to 3 for each charge exerting a force on the charge under consideration, ঠিক আছে। আর যদি তার চেয়ে বেশি থাকে তাহলে আবার রিপিট করতে হবে 1 থেকে 3 নম্বর স্টেপ, যাতে করে ওই ফোর্সের উপরে চার্জগুলো কেমন ভাবে কাজে লাগছে এটা বোঝার জন্য, ঠিক আছে। তারপরে দেখেন স্টেপ 5, using the principle of superposition, the vector sum of all the forces calculated earlier is the resultant force exerted on the charge under consideration। মানে সুপারপজিশন থিওরেমটা আপনারা পড়ছেন না, সুপারপজিশন থিওরেমে কি হয়, প্রতিটা সোর্স নিয়ে কাজ করতে হয়, প্রতিটা সোর্স নিয়ে কাজ করতে হয়, কিন্তু বাকি সোর্সগুলো কি করতে হয় এট আ ইনএক্টিভ টাইম। করতে হয়। হ্যাঁ, তাহলে তারপরে আমরা কি করি, লাস্টে কি করি, তারপরে লাস্টে সবগুলোর যোগ সাম করি, করতে হয়। যোগ করে হ্যাঁ দিক অনুসারে যোগ করতে হয়, হ্যাঁ, দিক দিয়ে। তাহলে সবকিছু মানে সবগুলো যদি সাম করি তাহলে আমি রেজাল্ট পাবো, তাই তো, লাস্ট জি। রেজাল্টটা এটাই, ঠিক আছে। এখন এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে আরেকটু বুঝাই দিচ্ছি, 1 মিনিট। দেখা যায়। আচ্ছা এখন দেখেন, পিটা আমি আগেই বলছি পজিশন ভেক্টর, ঠিক আছে। এখন এই আরটা কি, পিটা হচ্ছে একটা পয়েন্ট আর আরটা হচ্ছে একটা পয়েন্ট, তাহলে পি এর পজিশন ভেক্টর ও পি ভেক্টর বা শুধুমাত্র পি ভেক্টর লেখা যায়, যেটা আমি এখানে বললাম। আরটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে কি আর পয়েন্টে আমাদের Q2 চার্জটা লেখা হয়েছে আর পি পয়েন্টে Q1 চার্জটা লেখা হয়েছে। আমাদের দুইটা পয়েন্ট হচ্ছে, একটা পি পয়েন্ট একটা হচ্ছে কিউ আর পয়েন্ট, ঠিক আছে। পি পয়েন্টে নেগেটিভ একটা চার্জ রাখছি আর আর পয়েন্টে পজিটিভ একটা চার্জ রাখছি, তাহলে বোঝাই যাচ্ছে যে মাঝখানে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে আকর্ষণ ধর্মী, ঠিক আছে। আমাদের প্রথম স্টেপ অনুযায়ী আমাদের এখন পজিশন ভেক্টর বের করতে হবে। তাহলে পি এর যদি পজিশন ভেক্টর বের করি তাহলে কি হবে, -6 এক্স ভেক্টর, কেন -6 -0 এক্স ভেক্টর, তারপর হচ্ছে +4 -0 ay +6 -0 az। আপনারা কি পজিশন ভেক্টরটা বুঝতে পারছেন, একটু বলেন তো। ম্যাম পজিশন ভেক্টর বুঝতে পারছি, এটা পি আর আর এর মানগুলো কিভাবে বসেছে এটা বুঝতে পারছি। এটা মানগুলো কেমন করে আসছে না, এটা তো কোঅর্ডিনেট একটা বসাইছে ভ্যালু। আপনারা হ্যাঁ ওই যে হ্যাঁ কার্তেশিয়ানে বুঝেন নাই, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম প্রথমে যেটা পড়াইছিলাম, হ্যাঁ ওইটাতে কি হ্যাঁ পড়াইছিলাম, যে কোনো দুইটা পয়েন্ট থাকতে পারে, ওই দুইটা পয়েন্টে আমি কিউ1 আর কিউ2 রেখে দিলাম। যেমন হ্যাঁ পি পয়েন্টে মানে -6 4 6, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা জেড এর ভ্যালু। এই ভ্যালুগুলো আমি কার্তেশিয়ানে বসাইলাম, পুট করলাম, ঠিক আছে। হ্যাঁ, বসায় একটা পি পয়েন্ট পেলাম, ওই পয়েন্টে আমি কিউ1 ইজিক্যাল -20 মাইক্রোকুলম, এই মাইক্রোকুলম্বের একটা পয়েন্ট চার্জ বসাই দিলাম। জি আর এই যে এই পয়েন্টে আর পয়েন্টে কিউ2 ইজিক্যাল 50 মাইক্রোকুলম, এই চার্জটা আমি কিউ2 পয়েন্টে মানে এই আর পয়েন্টে বসাই দিলাম, ঠিক আছে। এবার বুঝতে জি পারছেন যে দুইটা জি লাইন জয়েন করে দিলাম, জি ঠিক আছে। এখন আমরা যেটা করতেছি, পি পয়েন্টের পজিশন ভেক্টর আর আর পয়েন্টের পজিশন ভেক্টর বের করতেছি। পজিশন ভেক্টর মানে কি, আমরা প্রথমেই বলছিলাম, আপনাদের মনে আছে একটা চিত্র, ও পি ও আর আর পি আর ছিল, ঠিক আছে। জি সেরকমই আমরা পি আর বের করার জন্য, আমরা পি আর বলতে বোঝাচ্ছে দুইটা পয়েন্টের ডিস্টেন্স, আমরা ডিস্টেন্স ভেক্টর বের করার জন্য পজিশন ভেক্টর আগে বের করব। পজিশন ভেক্টর কিছুই না, যে পয়েন্টটা দেওয়া আছে, জাস্ট আপনারা যদি কিছু মনে না রাখতে পারেন শুধু এটাই করবেন, যে পয়েন্টটা দেওয়া থাকবে প্রথমটার সাথে এক্স গুণ করবেন এক্স ভেক্টর, প্লাস দ্বিতীয়টার সাথে এ ওয়াই, প্লাস এই যে এখানে মাইনাস আছে প্লাস মাইনাস -2 এ এক্স এ জেড ভেক্টর, ঠিক আছে। এই যে দেখেন, যদি আপনাদের মনে না থাকে যে 0 দিয়ে বিয়োগ করতে হবে, 0 দিয়ে বিয়োগ করলে তো একই থাকে, ঠিক আছে। জি সুতরাং জাস্ট এই পয়েন্টটা বসাই দিবেন এইভাবে করে, প্রথমটার সাথে এক্স, সেকেন্ডটার সাথে এ ওয়াই, থার্ডটার সাথে এজেড, ঠিক আছে। তাহলে আমি পি ভেক্টর আর আর ভেক্টরটা পাবো, দুটো পজিশন ভেক্টর পাইলাম, ঠিক আছে। এখন দেখেন, দ্য ফোর্স অন কিউ2 ইজ গিভেন বাই, এই যে এটার উপরে ফোর্স অন কিউ2 যদি বলে তাহলে আমি কিউ1 থেকে কিউ2 এর দিকে যাব, আর যদি ফোর্স অন কিউ1 বলি, ব্যাপারটা ভাবেন, চিন্তা করেন যে যদি কিউ2 এর উপর একটা ফোর্স কাজ করে কোন দিক দিয়ে কাজ করবে, কিউ1 থেকে কিউ2 এর দিকে।
আর যদি Q1 এর উপর একটা ফোর্স কাজ করে তাহলে কোন দিক দিয়ে কাজ করবে? Q2 থেকে Q2 Q1 এর থেকে। দিকে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে Q2 এর উপর যে ফোর্সটা কাজ করছে সেটার দিক, কিন্তু আমাদের ইকুয়েশন অনুযায়ী F ভেক্টর ইজ ইকুয়াল জানি Q1 Q2 বাই R, এই যে 1 2 বলছিলাম এটা হচ্ছে জাস্ট মানে প্রকাশ করছে 1 2 টা যে Q1 থেকে Q2 এর দিকটা, আর এই R12 বলছে Q1 থেকে Q2 এর মধ্যকার ডিসটেন্স, ওই জন্য R12। তাহলে Q1 Q2 বাই R12 স্কয়ার আর A12 ভেক্টরটা পাইলাম, আর K এর ভ্যালুটা এখানে বসা দিছে কি 1/4 পাইলে বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে F ভেক্টরের মানটা হচ্ছে যে এইটুকু পুরাটা A12 ভেক্টর বাদে পুরাটা হচ্ছে মান, আর দিকটা হচ্ছে A12 ভেক্টর। ঠিক আছে, জি ম্যাম। একটু বলেন তো আর সবাই বুঝতেছেন নাকি না, আমি একটু জিজ্ঞাসা করি। নাইমুর রহমান বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা, তারপর জয় দে। আচ্ছা, কে যেন মেসেজ দিচ্ছে। উৎপল বণিক আবার একটু বলেন, নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে হচ্ছে এখানে দেখেন দুইটা পয়েন্ট দেওয়া আছে পি আর আর। ঠিক আছে, তো পি পয়েন্টটা আমাদের পি পয়েন্টে আমরা রাখছি Q1 একটা পয়েন্ট চার্জ, আর আর পয়েন্টে রাখছি আর একটা পয়েন্ট চার্জ Q2। ঠিক আছে, এখন কি করব আমরা প্রথমত আমরা পি আর আর পয়েন্টের পজিশন ভেক্টর বের করব। পজিশন ভেক্টর কিছুই না, এই যে পি আর এর ভেক্টরে শুধুমাত্র কি করতে হবে, যে ভ্যালুটা দেওয়া আছে পয়েন্টের ভ্যালুগুলো সেখানে প্রথমটার সাথে যে -6 দেওয়া আছে গুণ করতে হবে এক্স ভেক্টর, তবে প্লাস দিতে হবে 4 এর সাথে গুণ করতে হবে এ ওয়াই ভেক্টর, তারপর প্লাস দিতে হবে 6 এর সাথে গুণ করতে হবে এজেড ভেক্টর, যে এরকম করে। আর এই আর এ দেখেন যেটা আছে শুধু সেটাই বসাই দিবেন, প্রথমটার সাথে এক্স, সেকেন্ডের সাথে এ ওয়াই, থার্ডটার সাথে এজেড ভেক্টর। তারপরে আমি কি বললাম, তারপরে এখানে বলছে দ্য ফোর্স অন কিউ2 ইজ গিভেন বাই, মানে Q2 এর উপরে যে মানে ফোর্সটা কাজ করছে সেটা কোন দিক থেকে কাজ করছে, সেটা Q1 থেকে কাজ করছে। ঠিক আছে, আপনারা যেভাবে ধরবেন সেভাবে দিক দিতে হবে বা বলতে হবে। এখানে যেমন Q2 এর উপর কাজ করছে মানে Q1 থেকে Q2 এর উপর কাজ করছে, Q2 এর দিকে, সরি। তাহলে আমাদের হবে কি 1 থেকে 2 এর দিকে কাজ করতেছে, এই জন্য দিকটা হচ্ছে 1 2, এর উপরে ভেক্টর দিলাম, তাহলে F2 ভেক্টরের দিকটা হচ্ছে A12 ভেক্টর। আর এটার মানটা কি পড়ছিলাম আগে, Q1 Q2 বাই আর স্কয়ার, আর এখানে একটা কে ছিল। ঠিক আছে, কে এর ভ্যালুটা আমি বলছি যে 1/4 পাই এপসাইলন নট, আর এখানে আর শুধু ছিল, এই আরটা হচ্ছে এখন 1 2 হয়ে যাবে, যে 1 থেকে 2 এর দিকে কাজ করছে তাই R12 হোল স্কয়ার। ঠিক আছে, আর R12 ভেক্টরটা আমরা এখন কেমন করে পাবো, এটা কিন্তু ডিসটেন্স। ঠিক আছে, এই ডিসটেন্সটা পি আর আর এর মধ্যকার ডিসটেন্স, তাহলে কি করব আমরা আর ভেক্টর থেকে পি ভেক্টরকে গুণ করে দিলেই পাবো। তাহলে 5 মাইনাস -6 এক্স ভেক্টর প্লাস 8 -4, ঠিক আছে, এ ওয়াই ভেক্টর মাইনাস, তাহলে কি আছে প্লাস -2 -6 এজেড ভেক্টর। এটুকু বুঝছেন? মানে 5 মাইনাস -6, ঠিক আছে, তার মানে প্লাস হয়ে যাবে কিন্তু, এই যে এখানে এক্স ভেক্টর প্লাস 8 -4 এ ওয়াই ভেক্টর প্লাস কি হবে, প্লাস দিব, তারপর -2 ব্র্যাকেটে রাখবো, -6 দিব, এজেড ভেক্টর করব, এই যে এখানে দিয়ে আমরা এটা পাইলাম, এটা হচ্ছে R12 ভেক্টর। এটুকু বুঝছেন? এটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর বের করলাম। একটু বলেন তো বুঝছেন কিনা। জি ম্যাম। আচ্ছা, আবার কি মেসেজ দিচ্ছে, কে মেসেজ দিচ্ছে আবার? ম্যাম বলছে যে ও বুঝছে, জি ম্যাম বলছে। ও জি ম্যাম বলছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে হচ্ছে R12 ভেক্টরটা পাইলাম, পাওয়ার পরে হচ্ছে এটার আমরা ম্যাগনিটিউড পাবো, কারণ এখানে দেখেন এটা কিন্তু ম্যাগনিটিউডে দেওয়া আছে। তাহলে ম্যাগনিটিউড বের করার জন্য আমরা কি করব, কিছুই না, জাস্ট হচ্ছে আমরা রুট করব, এর শুধু ভ্যালুগুলো স্কোয়ার করবো আর রুট করবো, তাইলেই হয়ে যাবে। তার মানে রুট দিলাম উপরে 11 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার, ঠিক আছে, দিয়ে আমি এই ভ্যালুটা পাইলাম। এরপরে দেখেন, তারপরে দেখেন A12 ভেক্টর ইজ ইকুয়াল কি পাবো, আমি প্রথমেই বলছি ইউনিট ভেক্টর বের করার নিয়মটা কি, একটা হচ্ছে কি পড়তে হবে, ভেক্টর দিতে হবে উপরে, নিচে দিতে হবে ভেক্টরের মান। ঠিক আছে, তাহলে A12 ভেক্টর পাওয়ার জন্য আমাদের ডিসটেন্স ভেক্টরটা দিতে হবে আগে উপরে, তারপরে দিতে হবে তার মান। তাহলে ডিসটেন্স ভেক্টরটা কি R12 ভেক্টর এটা, আর মানটা দেওয়া আমরা পাইছি এটা, তাহলে 11 ম্যাম
হ্যাঁ বলেন। ম্যাম উপরের স্লাইডটি একটু দেখি ম্যাম, উপরটা কি শেষ করে দিয়েছেন? হ্যাঁ শেষ করে দিছি তো আরাফাত। ম্যাম R12 ওইটি একটু আরেকটু বলেন। মানে ম্যাগনিটিউড বের করাটা? হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, আরেকটু বলে যান। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড কেমন করে বের করব, তার উপরে রুট দিব আর স্কোয়ার করব তার ভেতরকার ম্যাগনিটিউড গুলাকে। যেমন এখানে কিভাবে করছি, তাহলে প্রথমে রুট দিছি, তারপরে ভেতরের টার্ম গুলো কি কি আছে, 11 স্কোয়ার, তারপরে কি প্লাস দিছি, 4 স্কোয়ার দিছি, তারপরে প্লাস দিছি, তারপরে -8 হোল স্কোয়ার দিছি। তো এটা করে যেটা পাবো সেটাই হচ্ছে এটা ম্যাগনিটিউড। ওকে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন এটা আমি কি বলছিলাম, ইউনিট ভেক্টরটা, কোনো একটা ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল লেখা যায় কি, ওইটা ভেক্টর বাই হচ্ছে একটা ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে? তাহলে a12 ভেক্টর ইজ ইকুয়াল লেখা যায় ওই ডিসটেন্স ভেক্টরটা বাই ওই ডিসটেন্স ভেক্টরের ম্যাগনিটিউড। তো উপরে লিখছি ডিসটেন্স ভেক্টরটা, ঠিক আছে, তারপরে লিখছি তার ম্যাগনিটিউডটা, যেটা বের করলেন আপনারা একটু আগেই, ঠিক আছে, যে এখানে বের করলাম আমরা। r12 ভেক্টরটা উপরে লিখছি, আর আর মোড অফ rটা বা এটার ম্যাগনিটিউডটা যেটা নিচে লিখছি, দেখেন এই যে এইভাবে। এখন এই লাইনটা কেমন করে পাবো, 11 বাই এটা করলে এক্স ভেক্টরের সাথে গুণ যেটা সেটা থাকবে, 4 বাই এটা করলে এ ওয়াই ভেক্টরের সাথে গুণ আকারে থাকবে, তাহলে -8 বাই এটা করলে এ আকারে এজেড ভেক্টরের আকারে থাকবে, ঠিক আছে? এখন কি করছি, f2 ভেক্টর ইজ ইকুয়াল, এখানে দেখেন q1 আর q2 এর ভ্যালু বসাইছে, ওপরে দেখেন q1 এর ভ্যালু আছে এত মাইক্রোকুলম, q2 এর ভ্যালু আছে এত মাইক্রোকুলম, মাইক্রোকে আমি নরমাল কুলম্বে করছি, তাহলে কি কুলম্ব 10⁶ করতে হবে। তারপর 4 পাই, এই যে এপসাইলন নট এর ভ্যালু কিন্তু এটা, ঠিক আছে, ভেতন যোগ্যতা মনে হয় বলে আপনাদের বাংলায় আর কি, এটার ভ্যালু কিন্তু এটা এটা ফিক্সড, কি বলে এপসাইলন নট এর ভ্যালু একদমই ফিক্সড, ঠিক আছে? যদি আমি বলি এপসাইলন না, এখানে এপসাইলন নট না, এখানে এপসাইলন, তাহলে এক একটা মিডিয়ামের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, ঠিক আছে? বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা এপসাইলন নটটা এআর এর জন্য ইউজ করি, এটা মোটামুটি ফিক্সডই থাকে, ঠিক আছে? তাহলে ম্যাম সেকেন্ড লাইনটা একটু আরেকবার বলবেন? এটা, হ্যাঁ বলতেছি আবার, a12 ভেক্টরটা এখানে কি করছি, এটা না, এই লাইনটার কথা বলতেছেন না? জি ম্যাম, ওই লাইনটা। আচ্ছা, এই লাইনে আমি কি করছি যে 11/14.1774 দিয়ে আমি ভাগ করছি, 11 বাই এটা করছি 14.1774 দিয়ে যেটা পাইছি সেটা রাখছি ওকে দিয়ে। ম্যাম, ঠিক আছে, লাগবে না, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তারপরে f2 ইকুয়াল কি, আমি বললাম q1 আর q2 গুণ করলাম, q1 আর q2 দেখেন এখানে ভ্যালু দেওয়া আছে মাইক্রোকুলম্বে, তাহলে এটাকে আমি নরমাল কুলম্বে প্রকাশ করলাম 10⁶, ঠিক আছে? তারপর দেখেন a12 ভেক্টর রাখছি 1/4 পাই এপসাইলন নট আর r স্কয়ার, এই যে r এর ভ্যালু, মোট r এর ভ্যালু এই যে এটা থেকে পাইছিলাম 14.1774, এটার উপর স্কয়ার দিলাম, আর 1/4 পাই এপসাইলন নট, 1 থাকলো উপরে আর 4 পাই থাকলো এখানে, আর এপসাইলন নট এর ভ্যালু আমরা জানি এটা ফিক্স, ঠিক আছে, এটা হচ্ছে 8.854 × 10⁻12, ঠিক আছে? তারপর এটা ক্যালকুলেশন করে যেটা পাবেন পাবেন, ব্যাপারটা এরকম, ঠিক আছে? এটুকু পুরোটা ক্যালকুলেশন করে আমাদের পাইছি যে এটা -0.0447। এবার a12 ভেক্টরের ম্যাগনিটিউড বসাচ্ছে, যে এইটা পুরোটা সেকেন্ড লাইনটা পুরোটা বসাই দিলাম, তারপর এর সাথেও গুণ করলাম, ঠিক আছে? তাহলে f2 ভেক্টরটা দেখেন x ay az এর সাপেক্ষে পাইলাম, ঠিক আছে? আর এটা কিন্তু ভেক্টর, ম্যাগনিটিউড না। আমি যদি এখন বলি ম্যাগনিটিউড কত, তাহলে একই রকম ভাবে আবার রুট করব, ঠিক আছে? ম্যাম এখানে এইটা এককটা কি নিউটনে আসবে? হ্যাঁ নিউটনে আসবে না, এটা তো ফোর্স। কোর্স, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তারপরে কি হবে, তাহলে যদি আমি এটার ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে উপরের লাইনকে কি করব, রুট করব, হোল স্কয়ার করব, ম্যাগনিটিউড মানে টার্ম গুলাকে, এই যে যেমন এটার জন্য কি করব, রুট ওভার করলাম, তারপরে মাইনাস, এখানে কিন্তু মাইনাস বসাই, এটা ভুল, অবশ্য মাইনাস বসালেও কোনো সমস্যা নেই, কারণ স্কয়ার করলে মাইনাস তো চলেই যায় আলটিমেটলি, ঠিক আছে? 0.0346 স্কয়ার যোগ, তারপরে হচ্ছে এখানেও মাইনাস দেয়নি, কারণ হচ্ছে ওই মানে স্কয়ার করলে চলে যায়, ঠিক আছে? আপনারা দিতে পারেন এই, ঠিক আছে? এই তো শেষ। তবে এখানে ম্যাম হচ্ছে শেষে মাইনাস আসলো কেন ম্যাম? আমি বলি, এখানে কি করছে, আপনাদের এখানে মাইনাস ধরছে, এগুলাতে পজিটিভ ধরছে, মাইনাস দিয়ে গুণ করে দিছে, এটা করলেও হয়, কিন্তু এটা করার আসলে দরকার নাই, ঠিক আছে? এটা আসলে সবই তো যেরকম প্লাসই হবে। সবই প্লাসই হবে সবই আলটিমেটলি, প্লাস। স্কয়ার আছে তো, দরকার জি নেই, আপনাদের মতন করে করলেই হবে এটা, ঠিক আছে? এটা বুঝে গেছে? জি। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে এটা আবার একটু পরে পড়াই, এখন আপনাদের একটা ডেমো নিব, ঠিক আছে? আমি আগে দেখাই দিই পরীক্ষার জন্য, তারপর আবার পরীক্ষার জিনিসও পড়াবো, এটাতে আবার আসতেছি ফিরে, আগে একটা ডেমো দেখাই দিব, ঠিক আছে? এখন একটু দাঁড়ান, দেখতে পাচ্ছেন কিছু?
ম্যাম আগের স্ক্রিনই আছে এখনো, আচ্ছা ঠিক পাওয়ার আছে পয়েন্টটাই দেখা যাচ্ছে। আচ্ছা একটু একটু ওয়েট করেন, আমি হচ্ছে অন করি, হ্যাঁ। ওকে। আর আপনাদের হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি 10টা কুইজ দিব, বুঝছেন? 10টা কুইজের জন্য আমি টাইম দিব আপনাদের, খুব যদি বেশি টাইম দিই তাহলে 20 মিনিট, আর খুব যদি মানে সর্বনিম্ন 15 মিনিট দিব, আর সর্বোচ্চ 20 মিনিট দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দাঁড়ান একটু। আমি শেয়ার করতেছি, হ্যাঁ, স্ক্রিনটা একটু দাঁড়ান। আহা, আমার পিসিটা একটু স্লো, বুঝছেন? অন হইতে একটু টাইম লাগতেছে, অন করতে টাইম লাগতেছে, একটু দাঁড়ান। ওকে। দেখা যায় না? দেখা যাচ্ছে না? না ম্যাম এখন আসেনি। লোডিং হচ্ছে। এখন আসছে। আচ্ছা, আমি যেটা করছি সেটা হচ্ছে আপনাদের জন্য একটা কুইজ বানাইছি, ঠিক আছে? ধরেন আমি এটা ডেমো কুইজ কিন্তু, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য করছি। তো আমি আগে কোশ্চেনের ফরম্যাটটা আমি বলে দিই একটু, যেমন দেখেন, আপনারা যখন দেখতে পাবেন তখন হচ্ছে দেখবেন যে এখানে একটি ইমেল অ্যাড্রেস পূরণ করতে হবে আপনাদের, ঠিক আছে? তারপরে দেখেন আইডি লিখতে হবে, ঠিক আছে, আর নেম লিখতে হবে। এটার পরে আমি যে কোশ্চেন গুলো দিব, সেটা ধরেন একটা, এই যে আমি প্রথমটা যেরকম দিছি, ইলেকট্রিক ফিল্ড লাইন অরিজিনেটস ফ্রম ড্যাশ চার্জ, ঠিক আছে? আপনাদের যে কোনো একটা জাস্ট ফিল, মানে ধরেন আপনারা নেগেটিভ দিলেন বা যেটা ইচ্ছে সেটা দিলেন, সেটা দিয়ে পূরণ করলেন, ঠিক আছে? জাস্ট ক্লিক করবেন তাহলেই হবে, ঠিক আছে? লাস্টে সবগুলো পূরণ করার পরে আপনারা সাবমিট করে দিবেন। এখন কেমন করে সবকিছু করবেন দেখেন, এটা তো আমি দেখতে পাচ্ছি, আপনাদের কাছে কেমন করে যাবে? আপনাদের কাছে আমি পাঠাচ্ছি এখন এটা, ঠিক আছে? আপনারা পূরণ করে আমাকে দিবেন এখনই, বেশি কিছুক্ষণ লাগবে না, খুবই ছোট ছোট কোশ্চেন দিছি। এটা কি ফুল ক্লাসরুমে যেয়ে পূরণ করতে হবে, তাই তো? না, গুগল ক্লাসরুমে যে পূরণ করতে হবে না, আপনাদের একটা লিংক দিচ্ছি আমি, ঠিক আছে? আপনাদের এখন লিংক দিচ্ছি, আপনারা এখনই ফট করে লিংকে ঢুকেন, দেখেন কি আসে, কারণ কালকেও আমি সেম ভাবে আপনাদের পরীক্ষা নিব, ঠিক আছে? ম্যাম কি মেলে দিবেন এই লিংকটা? মেইলে দিব না, আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিব। ওকে। আপনাদের গ্রুপে আমি এখন দিয়ে দিছি, আপনারা হচ্ছে ওই লিংকে ঢুকেন এখনই, ঢুকে দেখেন তো সবাই ঢুকতে পারতেছে নাকি দেখেন, সবাই ঢুকে পূরণ করে আমাকে একটু পাঠান, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের সুবিধা হবে, আপনাদেরকে আমি দেখাবো কিছু জিনিস। দেখেন
দেখেন তো সবাই ঢুকতে পারতেছেন কিনা। জি ম্যাম ঢুকতে ঢুকছে। পারছি। এখন ফট করে আপনারা পূরণ করে আমাকে পাঠান দেখি। ইমেলটা ঠিক মতন লিখবেন। ম্যাম আমার একটু টাইম লাগতেছে একটু। সমস্যা নাই, এগুলা সমস্যা বোঝার জন্যই তো আমি দিলাম আর কি, দেখি কি হয়। ঠিক আছে, লিখে আমাকে পাঠান। আপনাদের এটা খুব সহজ সহজ কোশ্চেন, তো এটা তো কোনো পরীক্ষা না, এটা জাস্ট ডেমো চলতেছে। এটার জন্য 3-4 মিনিটের মধ্যে আমাকে দেন দ্রুত। জি ম্যাম সেন্ড করছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যারা যারা পারতেছেন সবাই একটু সেন্ড করেন, তাহলে হচ্ছে কি হবে, আপনাদের হচ্ছে একটা প্র্যাকটিস হয়ে যাবে, বুঝছেন? তারপর আপনাদেরকে দেখাবো কি হয়, মানে আমার কাছে কি আসবে, বা আপনাদেরকে আমি রেজাল্ট জানাবো কেমন করে। ঠিক আছে, এগুলা আমার কাছে একজনের আসছে এখন। আপনাদের যারটা থেকে নয়েজ আসছে একটু নয়েজ মানে এটা মিউট করে দেন। ম্যাম এখানে মানে টেস্টের রেজাল্ট সাথে সাথে দেখা যাইতেছে, তো আমাদের পরীক্ষার রেজাল্ট কিভাবে সাথে সাথে দেখা যাবে? আমি হচ্ছে দিয়ে রাখছি এরকম সাথে সাথে দেখা যাবে এরকম। আমি ভাবতেছি এটা যে আমি দেখি, আমি একটু চিন্তা করে দেখবো যে সাথে সাথে দেখা যাতে সমস্যা নাই তো, আপনাদের তো মাল্টিপল চয়েস, সাথে সাথে দেখা গেলেও সমস্যা নেই। জি ম্যাম এমনি থাকুক। সাথে সাথে দেখা যায় ম্যাডাম, ভিউ স্কোরে দিলে সাথে সাথে দেখা যায়, দেখুন। আমি তো এটা অপশন দিয়ে রাখছি, আমি যদি অপশনটা মানে ডিসেবল করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন না। আচ্ছা ম্যাম, দেখলাম ভিউ স্কোরে গেলাম, ভিউ স্কোরে গেলে আপনার সাথে সাথে রেজাল্ট দেখা গেছে। হ্যাঁ, কারণ আমি আপনাদেরকে দিয়ে রাখছি এরকম করে, যাতে আপনারা সঙ্গে সঙ্গে পয়েন্ট দেখতে পারেন আপনারা। ঠিক আছে, কোনটা ভুল সেটাও দেখতে পারেন। জি ঠিক আছে, হয়েছে আপনাদের? হয়ে গেলে একটু আমি একটু শেয়ার করছি, একবার দেখেন। সবাইকে দিছেন মোটামুটি? আর বুঝতে পারছেন তো? খুব কঠিন না, খুবই ইজি, জাস্ট ওই লিংকে গিয়ে ফিল আপ করে আমাকে দিয়ে দিতে হবে। জি ম্যাম, আপনি পাইছেন কিনা এবার একটু জানান যে কার্ডটা পাইলেন। ওটাই আমি বলতেছি, ভিউ স্কোর মানে কি, আপনারা যখন স্কোর দেখতে পাবেন তার মানে সবারটা পাইছি আমি, বুঝতে পারছেন? আমি দেখাবো কাদেরটা পাইছি, আগে শেষ হোক। আচ্ছা, এখানে আসছে 18 জনের 21 জন আসছে এখন। আরো 2-3 জন মনে হয় বাদ আছে, দেখেন তো একটু সবাই পূরণ করেন, না হলে কালকে সমস্যার মধ্যে পড়বে। ডেমো চলতেছে কিন্তু, যদি কেউ বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি আরেকবার বলবো, কারণ ডেমোটা নাহলে এখন করা গেল, কালকে কিন্তু ক্লাসে পরীক্ষা হবে। ঠিক আছে, তখন কিন্তু কিছু করা যাবে না। আপনাদের কিন্তু পরীক্ষা আমি ক্লাসের মধ্যে নিব, বুঝতে পারছেন? ম্যাম এই ক্ষেত্রে আপনি কি মানে কোশ্চেন এমসিকিউ কয়টা দিবেন? মানে 10 10টা মার্কের? 10 মার্কসের। হ্যাঁ, আচ্ছা, এটা আপনি মানে মিনিট উল্লেখ করে দিবেন যে এত মিনিটের ভিতরে করতে হ্যাঁ, আমি হবে। তো বললাম, আমি 15 মিনিট থেকে 20 মিনিট, 15 মিনিট সর্বনিম্ন, 20 মিনিট সর্বোচ্চ। ম্যাডাম এই যে আমারটা কিভাবে যাবে আর কি, আমি কিভাবে এটা বুঝবো ম্যাডাম আমারটা যে গেছে? আপনি কি মানে ভিউ স্কোর মানে দেখতে পাচ্ছেন কোন স্কোর? না ম্যাম। মানে সাবমিট করছিস? আপডেট করছেন আপনি, মানে সাবমিট করছেন? জি ম্যাম, জি ম্যাম সাবমিট করছি ম্যাম। আপনি স্কোর দেখতে পাচ্ছেন না? ম্যাম আমি একটু এটা ম্যাম আমি ওই যে উপরে টোটাল সাবমিট করলে ভিউ পয়েন্টস স্কোর লেখা আছে। আপনি হচ্ছে ওই যে শোনেন, হ্যাঁ ওটাই করেন। আপনি হচ্ছে যদি আপনার শেষ হয়ে থাকে, সাবমিট করার পরে দেখেন একটা ভিউ স্কোর নামে একটা অপশন লেখা থাকবে, ওটা না করলে মানে ওটা ক্লিক না করলে দেখতে পাবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম, দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন মোটামুটি অনেকেই দিছে মনে হচ্ছে, এখন একটু আমরা দেখি যে কি কি দিল সবাই। ঠিক আছে,
কাদের টাইম পাইছি দেখেন। ধরেন আপনাদের হচ্ছে আমি বললাম না 20 মিনিট পর্যন্ত, ঠিক আছে। আমি এই যে এখন রেজাল্টে গেছি, রেজাল্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই। আমি হচ্ছে ধরেন এই যে অ্যাকসেপ্টিং রেসপন্সেস আছে না, আমি যদি 15 মিনিট দিই 15 মিনিট পরে আমি এটা এরকম করে দিব। এরকম করলে আমি আর কারোটা নিব না, বুঝতে পারছেন? আর এরকম করা থাকলে তো আপনারা দিতে পারবেন। তো যখন 15 মিনিট আমি যে টাইমটা দিব, টাইম লিমিটটা, ঠিক আছে, সেটা দেওয়ার পর আমার যখন শেষ হয়ে যাবে তখন আমি এরকম করে বন্ধ করে দিব। এখন আর কেউ দিতে পারবেন না আমাকে, বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, এখন দেখেন আপনাদের যে সবাই দিলেন, এখন দেখি আমি সবারটা, ঠিক আছে। টেস্ট কুইজে যাই, দেখতে পাচ্ছেন এটা? জি ম্যাম। এই যে এটা দেখতে পাচ্ছেন, টেস্ট কুইজের একটা এক্সেল শিট বের করছি। জি ম্যাম। না, এটা মানে দেখতে পাচ্ছেন না। চলে না গেছে। ম্যাম, এক্সেল শিট দেখা যাচ্ছে না। এখন জি ম্যাম দেখা যাচ্ছে। এটা আসছে আপনাদের কাছ থেকে, ঠিক আছে। দেখেন এখানে প্রথমে দিছে হচ্ছে অপূর্ণ, তার মানে তাহমিম ইসলাম রিফাত, উনি দিছে সবার আগে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন উনি কি ঠিক করছে, দেখেন উনি কিন্তু 4-এর মধ্যে 4ই পাইছে, ঠিক আছে। তারপরে দেখেন ইসমাইল, হ্যাঁ ইসমাইল চৌধুরী, উনি পাইছে 4-এর মধ্যে 3। তারপর উৎফল বণিক, উনি পাইছে 4-এর মধ্যে 3। প্রান্ত দে পাইছে 4-এর মধ্যে 3, ঠিক আছে। মানে আমি এরকম জাস্ট বুঝাচ্ছি আপনাদের যে আমি কেমন করে দেখতে পাবো আপনাদের স্কোর। তারপর নুরুল ইসলাম 4-এর মধ্যে 3, আশিকুর রহমান 4-এর মধ্যে 4, ঠিক আছে। সনেট বর্মন 4-এর মধ্যে 4, সামিউল ইসলাম 4-এর মধ্যে 4, নাইমুর রহমান 4-এর মধ্যে 3। তারপরে আপনাদের যাদের 3টা বলতেছি বা একটা ভুল বা 2টা ভুল বলতেছি, তাদের দেখবেন যে আপনাদের যেগুলো ভুল সেগুলো আবার রেড মার্কিংও করা আছে, দেখতে পাচ্ছিলেন আপনারা? জি ম্যাম। তারপরে দেখেন ইলিয়াস মোর্শেদ দিছে 4-এর মধ্যে 4, তাপস কুমার মন্ডল 4-এর মধ্যে 4, ইমরানুল ইসলাম 4-এর মধ্যে 3, ঠিক আছে। আরাফাত 4-এর মধ্যে 3, নুরুদ্দিন 4-এর মধ্যে 3, আসাদুজ্জামান 4-এর মধ্যে 2, মুকাদ্দেস আলী 4-এর মধ্যে 4, মঞ্জুর মোর্শেদ 4-এর মধ্যে 3, ঠিক আছে। এখন দেখেন আমি হচ্ছে এটাও দেখতে পারবো যে আপনারা কোন জায়গায় ভুল করছেন, ঠিক আছে। আপনাদের দেখেন অ্যান্সারও এখানে দেওয়া আছে, কে কোন অ্যান্সার দিচ্ছেন। যেমন এই যে মঞ্জুর মোর্শেদ, উনি প্রথমে নেগেটিভ দিছে কিন্তু আসলে অ্যান্সারটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এই জন্য ওনারটা 4-এর মধ্যে 3 দেখাচ্ছে, বাকিগুলো ঠিক আছে ওনার, দেখছেন। আমি সবার অ্যান্সারও দেখতে পাচ্ছি, এখান থেকেও দেখতে পারবো, আমি টেস্ট কুইজ থেকেও দেখতে পাবো। কেমন করে দেখতে পাবো দেখেন, একটু দাঁড়ান 1 মিনিট। বুঝতে কি পারতেছেন কি বোঝাচ্ছি? মানে জি ম্যাম। কেমন করে আপনাদেরটা দেখতে পাচ্ছি, মানে স্কোর বা আপনারা কি কি অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে। আপনারা যদি ধরেন, দাঁড়ান আমি দেখাচ্ছি, একজন ধরেন 2 বার দিছেন, এরকম হতে পারে একজন 2 বার দিছেন, আমি কিন্তু ফাট করে ধরে ফেলতে পারবো যে একজন 2 বার দিছেন। এটা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন যে কেমন করে ধরতে পারবো? এক্সেল শিটে টাইমটাও দেখছেন, টাইম দেওয়া থাকে। আরেকবার দেখছি, ওটা দেখাচ্ছি, দেখাবো, টাইম দেওয়া থাকে, ঠিক আছে। একটু দেখান। আচ্ছা ঠিক আছে, এখানেও দেখতে পারেন, এই যে এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। যদি আপনারা ধরেন এই যে যেমন ইসমাইল দিছে 9:50-এ, ইসমাইল যদি আরেকবার দেয়, ধরেন 9:50-এর পরে তো দিবে, তাই না? তাহলে আমি দেখলাম একবার ইসমাইল দিছে 9:50-এ, তারপর যখন আবার আমি দেখবো ইসমাইল দিছে 9:50-এ, তখন আমি কি বুঝবো? 2 বার দিছে, তাই বুঝবো না? একই আইডি 2 বার, আর একই আইডি 2 বার নিবেও না, আপনাদের রেসপন্ডও করবে না। যদি কোনোভাবে আপনারা বুদ্ধি করে করাতে পারেন তাও আমি বুঝতে পারবো। ম্যাম উপরে তো ম্যাডাম একজন 2বার দিয়েছে। এটা তো আমি দেওয়াইছি, আমি হচ্ছে মানে উপরেরটা বুঝতে যেটা পারছি, বুঝতে দিচ্ছি সেটা হচ্ছে আমি দিচ্ছি, ঠিক আছে। কারণ ওটা আমি হচ্ছে ইনেবল করে দেখছি দেওয়া যায় কিনা, দেওয়া যাচ্ছিল না, তারপরে আমি আরেকটা চেষ্টা করে অন্যভাবে দিচ্ছি আর কি, ঠিক আছে। এই তো বুঝতে পারছেন আপনারা? তো আপনারা যে 2 বার দেন আমি সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারবো। আর যদি বুঝতে পারি, এই যে এক্সেল শিটে যদি আরেকবার ভালো করে আমি স্পেসিফিক্যালি দেখি, কারণ আপনারা বললো ম্যাডাম কেউ যদি 2 বার দেয় আপনারা কেমন করে বুঝতে পারবেন, তাহলে হচ্ছে একই নাম 2 বার আসবে, ঠিক আছে। নাম তো চেঞ্জ করতে পারবেন না বা আইডি তো চেঞ্জ করতে পারবেন না, কারণ আইডি বা নাম দেখে আমি যদি ক্লিক করি, যদি 2 বার পাই, আমি যেটা কম স্কোর হবে সেটা দিয়ে দিব, অথবা আমি পরীক্ষাটা বাতিল করে দিব, বুঝতে পারছেন? সুতরাং এসব করা যাবে না, ভদ্র হয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে।
বুঝতে পারছেন? জি ম্যাম। আর আর কিছু কি জানা দরকার আছে আপনাদের? ম্যাম আবু বকর নামে এটা তো মনে আসে না, আমি তো পাঠাইলাম আবু আমার বকর, এটা তো। জি, দেখি, যে বলেন ও তো পাঠাইলাম। দাঁড়ান দেখতেছি। অবক্ষর ভাই, ওই যে আকাশের কালার যদি লাল হয় তাহলে কিন্তু আসবে না। আপনি হয়তোবা কোনো কিছু পূরণ করেন নাই, এরকম হতে মানে পারে। সবগুলি, মানে এরকম না সবগুলি কি পূরণ করতে হবে? একটা পূরণ করি নাই, শেষেরটা। না, সবগুলো পূরণ করতে হবে। মানে না একটা পূরণ বাকি থাকলে আপনার এনে যাবে না? না, ও আচ্ছা। আমি এই সিস্টেমে দিয়ে রাখছি, কারণ কি হবে, যদি কেউ মিস করে দিতে তাহলে কোনো অল্টারনেটিভ আছে কি ম্যাম? কি মিস করে? নুরুল ইসলাম কি মিস করে বুঝি নাই। মানে এক্সাম মিস করলে মেবি বুঝাইছি। দেখি আরেকবার মেসেজ লিখছে, এক্সাম দিতে। যদি জেনুইন কোনো প্রবলেম না থাকে তাহলে মিস করলে আর কিছু করার নাই, বাদ। যদি জেনুইন কোনো রিজন থাকে যে ম্যাডাম এই কারণে দিতে পারিনি, কোনো সমস্যা ছিল, আমি আগে শুনবো, তারপরে আমার যদি মনে হয় তাহলে, তাছাড়া না। ঠিক ম্যাম আছে? অনেকে দেখা যায় গ্রামে নেট এর প্রবলেম থাকে, তখন কি হবে? দেখা যায় যে তখন বাফারিং করলো এক্সামের বাফারিং সময়। করলে, যদি বাফারিং করে তাহলে আমি তো দেখবো, আমাকে তো বলতে হবে, আমাকে বললে সবার তো করবে না, কয়েকজনের করতে পারে বাট সবার তো করবে না। ম্যাম এই জন্য না ম্যাম ম্যাক্সিমাম ওইটাই সবার বলছি। করবে ম্যাম, কারণ সবাই তো গ্রামে থাকে ম্যাম। তো আমি 10টা কোশ্চেন দিব, আপনাদের পূরণ করতে তো 1 মিনিট করে লাগবে প্রত্যেকটাতে, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের আরো 10 মিনিট দিব, মানে 20 মিনিট মোটামুটি দিব পরীক্ষার জন্য, ঠিক আছে? আমি 20 মিনিট দিব, 20 মিনিটে আপনারা 10টা কোশ্চেন পূরণ করে আমাকে পাঠিয়ে দিবেন। এটা এমন কঠিন না আমার মনে হয়, ঠিক আছে? এই জন্য আমি 20 মিনিট দিব, আপনাদের সবার কথা বিবেচনা করে, যে গ্রামে সবার অবস্থা এরকম হতে পারে, কিন্তু ক্লাসে জয়েন করে পরীক্ষা দিতে হবে, ক্লাস থেকে লিভ নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে লিভ নিয়ে আপনারা যদি ফোন দিয়ে কথা বলেন বা অ্যান্সার শোনার জন্য এমন কিছু করেন যেটা ঠিক না, সেটা তো সমস্যা। এজন্য যেটাই করবেন, আমি তো ক্লাসে থাকলে বুঝতেও পারবো, যদি নেটের সমস্যাও হয় আপনাদের, আপনারা বলবেন ম্যাডাম নেটের সমস্যা, তখন আমি বুঝতেও পারবো, কিন্তু ক্লাস থেকে লিভ নিবেন না, ঠিক আছে? এটা একটা রিকোয়েস্ট, ক্লাস থেকে লিভ না নিয়ে একটু সুন্দর করে পরীক্ষাটা দিয়ে দিবেন, নিজেদের মাইক মিউট করে পরীক্ষাটা দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চিন আছে এটা সম্পর্কে, যে কিছু জানতে চাচ্ছেন বা এরকম কিছু? ম্যাম সবাই কি এইভাবেই নিবে, সব টিচার? এখন মোটামুটি সবাই হয়তো বা এভাবে নিবে। আপনাদের কোনো পরীক্ষা হয়নি এখনো? ম্যাম এটাই কি গুগল ক্লাসরুম বলতে কি এটাই বোঝানো হয়? এটা এর আগে গুগল, এরকম কোনো পরীক্ষা দেই নাই আমরা, এটা এভাবে আর হচ্ছে, কোনো পরীক্ষা দেই নাই। আমি বলি পরীক্ষা দেননি এবার দিবেন, এবার হচ্ছে সবাইকে নিতে হবে, তো মানে এরকম টাইপের নিতে হবে, হয়তোবা সেম নাও হতে পারে, অন্য একটু হতে পারে, কিন্তু জিনিসগুলো এরকমই হওয়ার কথা। এবার হচ্ছে গুগল ক্লাসরুমে নেওয়ার কথা, গুগল ক্লাসরুম আর এটা একই টাইপের, এটা হচ্ছে গুগল ফর্ম যেটা আমি দেখাচ্ছি এখন, বুঝতে পারছেন? আপনাদের গুগল ক্লাসরুমে হচ্ছে অ্যাসাইনমেন্ট নিব, বাট এই ফর্মে মাল্টিপল চয়েস দেওয়া বেশি ইজি। এই গুগল ফর্মটাও গুগল ক্লাসরুমেরই একটা পোর্শন বলা যেতে পারে, ঠিক আছে? এই, জি ম্যাম। ওকে। বেশিরভাগ মানুষ এইভাবেই পরীক্ষা নেবেন, সুতরাং এটাতে ইউজ টু হয়ে গেলে আপনাদের সহজ হবে। আচ্ছা এখন হচ্ছে আপনাদের 1 মিনিট, এখন তাহলে ওই যে স্লাইডে চলে যায়, একটু স্লাইড থেকে পরে লাস্টে পরীক্ষার জন্য বলে দিব, ঠিক আছে? দাঁড়ান, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এই যে স্লাইডে এখন আমরা চলে আসলাম, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এখন আমরা পড়বো যেটা, ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটিটা, এই যে আমরা একটু আগে বললাম না ফোর্স এফ, এটার সাথে খুবই কি বলবো ইম্পর্টেন্ট সম্পর্ক আছে এটার। যদি আমাদের ইকুয়েশনে, ঠিক আছে, যদি আমাদের ইকুয়েশনে, ওপরে যাচ্ছি, যদি আমাদের ইকুয়েশনে এই যে Q2 এর জায়গায় 1 কুলম্ব হয়, ভালো করে মনে রাখেন, যে কোনো একটা, ধরলাম Q2টা যে 1 কুলম্ব হয়,
তাহলে F2 ইজ ইকুয়াল E ইজ ইকুয়াল পুরো ইকুয়েশনটা লেখা যায়, শুধুমাত্র Q2 কে 1 কুলম করে দিব। বুঝতে পারছেন? সোজা কথায় কথা শোনা যাচ্ছে? ম্যাম সোজা কথায় যখন কোনো আমাদের দুইটা চার্জের মধ্যে একটা চার্জ ইউনিট চার্জ হবে আর একটার কোনো লোকেশন থাকবে, ঠিক আছে? আহা, কে এরকম মার্কিং করতেছেন? মার্কিংটা তোলেন। মার্কিং করতেছেন কেন? আচ্ছা এখন দেখেন, আমি বললাম যে যদি হচ্ছে উপরের ইকুয়েশন মানে কুলম্বস ল এর যে ইকুয়েশন ছিল সেখানে আমি বলছি যে যে কোনো একটা চার্জ যদি 1 কুলম্ব হয়, মানে দুইটা চার্জের মধ্যে যে কোনো একটা চার্জ যদি 1 কুলম্ব হয়, তাহলে ওই চার্জের উপরে যে ফোর্সটা কাজ করছে সেটাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সহজ কথায়। ঠিক আছে, এখন আমি সেটা ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। ছবিটা দেখেন, কনসেপ্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছবিটা দেখেন। মানে Q1 Q2 দুটো চার্জ আছে আগের মতনই, মাঝখানে ডিসটেন্সটা r ভেক্টর, Q1 থেকে Q2 এর মধ্যকার হচ্ছে ডিরেকশনটা হচ্ছে a r ভেক্টর, ঠিক আছে? যদি Q2 1 কুলম্ব হয় তাহলে কি হবে, এখানে এর উপরে যে ফোর্সটা কাজ করবে Q1 থেকে Q2 এর উপর যে ফোর্সটা কাজ করবে সেটাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সোজা কথায়। ঠিক আছে, এখন আমি হচ্ছে একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এখন বলছে consider a charge Q1 as shown in the figure 2.2, এই যে এখানে the unit positive charge Q2 is equal 1 coulomb is placed at a distance r from Q1, মানে হচ্ছে Q2 is equal 1 coulombটা বসানো হয়েছে কি হয়েছে কোথায়, Q1 থেকে r ডিসটেন্সে, ঠিক আছে? তার মানে দুইটার মধ্যকার ডিসটেন্স হচ্ছে r। তারপর বলছে then the force acting on Q2 due to Q1 is along the unit vector ar vector, মানে এই যে এটার উপরে Q2 এর উপরে Q1 এর যে ফোর্সটা পড়তেছে সেই ফোর্সটার ডিরেকশনটা হচ্ছে ar ভেক্টরের দিকে, ঠিক আছে? তাই বলছে as the charge Q2 is unit charge, the force exerted on Q2 is nothing but electric field intensity E vector of Q1 at the point where unit charge is placed. এটা কি মানে মিনিংটা বুঝতে পারছেন আপনারা আমি কি বুঝালাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্পর্কে? সত্যটা কি, মেন সত্যটা কেউ একজন বলেন দেখি, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? হ্যালো মোকাদ্দেস আলী বলেন তো, বুঝি নাই ম্যাম। বুঝতে পারছেন? না ম্যাম। আচ্ছা তাহলে আমি আরেকবার বলতেছি, ঠিক আছে? আমি বললাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সংজ্ঞাটা কিরকম হবে, আমরা হচ্ছে দুইটা চার্জ জানতাম কুলম্বস ল থেকে Q1 Q2, ঠিক আছে? মাঝখানে ডিসটেন্স r হইলে ডিরেকশনটা ar ভেক্টর হইলে Q1 থেকে Q2 এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে f ভেক্টর। এখন কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কি, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট সত্য বা সবচেয়ে মেন সত্যটা হচ্ছে এই Q1 বা Q2 যে কোনো একটা চার্জ 1 কুলম্ব হবে। ধরলাম Q2 1 কুলম্ব হলো, ঠিক আছে? যদি Q2টা 1 কুলম্ব চার্জ হয় তাহলে এর উপরে যে ফোর্সটা কাজ করবে, ঠিক আছে, সেটাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তাহলে ইকুয়েশনটা কেমন হবে, একদম এফ ভেক্টর ফোর্সের মতনই হবে, শুধু এখানে দেখেন Q2 এর জায়গায় 1 কুলম্ব তো লেখার দরকার নাই, Q2টা বাদ দিয়ে এই পুরো ইকুয়েশনটা তুলে দিছি, একই কথা। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা আর একটা কথা দেখেন, এই যে 1 নম্বর ইকুয়েশনকেই এই 2 নম্বরে কেমন করে লিখছে, শুধুমাত্র হচ্ছে এখানে স্মল আর এর বেসিসে, স্মল আর এর বেসিসে মানে স্ফেরিক্যাল সিস্টেমের ক্ষেত্রে এই আরটাকে আমরা রেডিয়াসের আর ধরতে পারি, ঠিক আছে? এটাই, এটা শুধু মনে রাখবেন, এটা সংক্রান্ত ম্যাথ আছে আর কিছুই না। ওকে আচ্ছা এখন হচ্ছে এগুলো আর না পড়ে এগুলো শেষ করে আমি এখন তাহলে পরীক্ষার ব্যাপারে কিছু বলে দিই একটু আপনাদের। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ওই যে আপনাদের সেকশন 10 তো সেকশন 6 এ আমি লাস্টের দিন বলে দিছিলাম পরীক্ষার জন্য সাজেশন, আপনাদের কি আলাদাভাবে বলে দেবো সাজেশন? জি ম্যাম, বললে তো ভালো হয়। জি ম্যাম, একই জিনিস। অবশ্যই ম্যাম। আমি বলি এক মিনিট, একটু 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 ওয়েট করেন,
আমি বলি, শেষ করি। এটা হচ্ছে যে আপনাদের হচ্ছে সেকশন 6 এর একটা আমি লিংক দিয়ে দিব, আপনাদের যেরকম ইউটিউবে লিংক দিই, ওইখানে 56 মিনিট থেকে শুরু করে মানে খুব বেশি হলে 5-6 মিনিটের একটা সাজেশন দিছিলাম, বা 10 মিনিট হতে পারে। ওটা জাস্ট একটু দেখে নিলে বেশি ভালো হয় মনে হয়, ইউনিফর্ম হতো তাহলে। বুঝতে পারছেন? জি ম্যাম, সেটাও করা যায়। আপনার আমি কি তাহলে বলবো নাকি ওটা দেখবেন? তাই বলেন, যদি না দেখেন তাহলে আবার বলবো এখন। ম্যাম নেট প্রবলেম ছিল ম্যাডাম, আবার যদি বলতেন। আমি বলছি যে সেকশন হচ্ছে 6 এর কিছু সাজেশন দিছিলাম আমি, বুঝতে পারছেন? তো ওদের ভিডিওর লিংকটা কি আমি দিব আপনাদেরকে, নাকি হচ্ছে আমি আরেকবার সাজেশন দিব আপনাদেরকে আলাদা হবে? ম্যাম লিংক দিয়ে দেন, ম্যাম একই লিংক কথা, যদি দিয়ে একই দেন ম্যাডাম জিনিস হয়। তাহলে। ওটাই আমি বললাম যে মানে 5-6 মিনিটে, এটা তো মাল্টিপল চয়েস, ঠিক আছে? জি ম্যাম দিয়ে দেন। ওটা দেখার পর যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আপনারা নক দিয়েন আমাকে, ঠিক আছে, মেসেঞ্জারে। আমি বলে দিব যদি সমস্যা হয়, আমি মেসেঞ্জার গ্রুপে লিখে দিব, ঠিক আছে, ওকে কোন ম্যাম। পর্যন্ত বা কি। ওখানে দেখলেই কোনো সমস্যা হবে না আসলে, ওগুলোর মধ্যেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এটা লাস্ট টুকু পড়ায় দিই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একক কি। আমরা জানি ই ভেক্টর ইজিক্যাল উপরে কি, আমরা জানি ফোর্স ইজিক্যাল ই ভেক্টর ইনটু ইউনিট চার্জ। তাহলে ইউনিট চার্জের একক কুলম্ব আর ফোর্সের একক নিউটন। ফোর্স সমান কি করলাম, এই যেখানে দেখেন এই যে এটুকু লিখছি যে আমি, এটুকু হচ্ছে ই। তাহলে আমি যদি বলি, তাহলে এফ এর সাপেক্ষে ই কেমন করে লিখবো বলেন তো? দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই Q1 4πε0 r স্কয়ার, ঠিক আছে, এটুকু পুরাটাই হচ্ছে আমাদের ই না, এ 1-2 সহকারে, শুধু Q2 টা 1 কুলম্ব করে দিব, আর Q1 4πε0 r12 স্কয়ার আর এ 1-2 ভেক্টর, এটুকু পুরাটা ই না। তাহলে ই Q2, Q2 বলতে এখানে 1 কুলম্ব বোঝাচ্ছে, কিন্তু ই ইজিক্যাল কি হচ্ছে, এফ বাই কিউ হচ্ছে না? তাহলে ই ইজিক্যাল যদি এফ বাই কিউ হয়, তাহলে এটার একক কি? এফ এর একক হচ্ছে নিউটন আর কিউ এর একক হচ্ছে কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব। তাই হচ্ছে না? এটা তাই জি ম্যাম। হচ্ছে না? জি নিউটন ম্যাম। পার কুলম্বও লেখা যেতে পারে, এটাকে আবার ভোল্ট পার মিটারও বলা যেতে পারে, ঠিক আছে?